সবাই একটু অপেক্ষা করেন। বোর্ডের একটু সমস্যা হয়েছে, তো বোর্ড দেওয়া হচ্ছে, আবার রিস্টার্ট করা হয়েছে। ভাইবা ক্লাসে স্যার ক্লাসে কোনো ক্লাস ছিল না স্যার। সেটাই তো আমাদের স্যারের একটা ভিডিও দেখি। স্যার ভিডিও বলতে স্যার সেদিন ওই যে একদিন ভিডিও হয়েছে ওই ভিডিওটা মনে হয়। আর না না, ওই ওই ভিডিও না, এটা অন্যটা, ক্লাসের ছিল, অন্য একজন দিছে video। আহ, আচ্ছা। আহ, কারা এরা ক্লাসে? রেগুলার কেউ তো ক্লাসে নাই। আপনারা বিন্যাস সমাবেশ ক্লাস করছিলেন? আপনারা যারা ক্লাসে আছেন, বিন্যাস সমাবেশ ক্লাস করছিলেন? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের যেহেতু আজকে সময় কম, আমরা সম্ভাবনা ক্লাসটা এখানে রেকর্ড করি। বিন্যাস সমাবেশের বাকি অংশটা আমি করে দিব নি আপনাদেরকে একসময়। আর যদি আজকে সময় হয় তাহলে করে দিব শেষে, অসুবিধা নেই। দেখেন থেকে শুরু হয়েছে। ভালো তো মনে করছি যে দৌড় ধরবে না। এই সমস্যা হয়েছে কি, এই যে আলো টালোর কারণে রুমে দুই একটা ছোট ছোট পোকা আছে, বুঝছেন? ওরা এই যেখানে বসে ওই সুইচটা চাপ পড়ে যায়, পড়ে বোর্ডে এরকম লেখা চলে আসে, লেখার মধ্যে ডিস্টার্ব হয়। এর কারণে একটু আগে পিসি বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, সম্ভাবনার জন্য আমাদের আজকে লেকচার হচ্ছে 10, সম্ভাব্যতা। সম্ভাব্যতার জন্য আমরা প্রথমে যে জিনিসটা পড়বো, একটু সেটের বেসিক পড়বো। প্রথমটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন সম্পর্কে আমরা একটু জানবো। ইউনিয়ন কখন আসবে? যখন অঙ্কে কমন এবং আনকমন দুইটাই নিতে হবে। কমন আনকমন দুইটাই নিতে হলে তখন আমরা ইউনিয়ন ব্যবহার করব। আর ইন্টারসেকশন কখন ব্যবহার করব? যখন কমন উপাদানগুলো নিতে হবে। যে কমন উপাদান নিতে হবে ইন্টারসেকশন, কমন আনকমন উভয় নেওয়া গেলে ইউনিয়ন। বাংলায় যখন লেখা থাকবে, কথার অঙ্ক যখন থাকবে, তখন আমরা বা অথবা, এই বা অথবার পরিবর্তে ইউনিয়ন বসাবো। আর এখানে বসাবো এবং এর পরিবর্তে, অর্থাৎ এবং এর পরিবর্তে আসবে ইন্টারসেকশন, বা অথবার পরিবর্তে আসবে ইউনিয়ন। বা অথবা না লেখা থাকলে লেখা থাকবে যে কোনো একটি, যে কোনো একটি। আর এখানে লেখা থাকবে উভয়। তার মানে যে কোনো একটি বিষয় বললে আমরা বুঝবো ইউনিয়ন, উভয় বিষয় বললে আমরা বুঝবো ইন্টারসেকশন। এখানে ইউনিয়নের পরিবর্তে আসে যোগ, আর ইন্টারসেকশনের পরিবর্তে আসে গুণ। তার মানে বা অথবার পরিবর্তে আসে যোগ, এবং এর পরিবর্তে আসে গুণ। এখানে দুইটা শর্ত প্রযোজ্য হয়, অর্থাৎ ইউনিয়নের ক্ষেত্রে অঙ্কের দুইটা শর্ত প্রযোজ্য হয়। একটা হচ্ছে বর্জনশীল, আর একটা হচ্ছে অবর্জনশীল। ঠিক আছে? আর এখানে দুইটা শর্ত প্রযোজ্য হয়, একটা হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে অধীন। এই বর্জনশীলের সূত্র আছে, অবর্জনশীলের সূত্র আছে, স্বাধীনের সূত্র আছে, আর অধীনের সূত্র আছে। এই চারটা সূত্র আমাদের পড়তে হবে। আপনার আগে এটুকু লিখে নেন। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, বা অথবা মানে ইউনিয়ন, যে কোনো একটি বিষয় মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগ, বা অথবা মানে যোগ, এবং মানে গুণ, উভয় মানে গুণ, এবং মানে ইন্টারসেকশন, উভয় মানে ইন্টারসেকশন। এই যে একটার সাথে একটা সম্পর্কটা বুঝতে হবে।
আমার অঙ্কে যখন এবং লেখা থাকবে তখন আমি সেটের চিহ্ন ব্যবহার করলে ইন্টারসেকশন ব্যবহার করব, আর যদি চিহ্ন ব্যবহার করি তাহলে গুণ ব্যবহার করব। বা অথবা থাকলে সেটের চিহ্ন ইউনিয়ন ব্যবহার করব আর চিহ্ন হিসেবে যোগ ব্যবহার করব। যখন বা অথবা থাকবে, ইউনিয়ন থাকবে, তখন আমরা দুইটা শর্তের কথা চিন্তা করব, একটা বর্জনশীল একটা অবর্জনশীল। আর এবং উভয় কমন ইন্টারসেকশন থাকলে আমরা দুইটা শর্তের কথা চিন্তা করবো, একটা স্বাধীন অধীন। তাহলে স্বাধীন অধীন হলে ইন্টারসেকশন, বর্জনশীল অবর্জনশীল হলে ইউনিয়ন। বা অথবা থাকলে বর্জনশীল অবর্জনশীল, এবং থাকলে স্বাধীন অধীন। মানে এইভাবে রিলেট করে পড়তে হবে যদি আপনি জিনিসটা বুঝতে চান। এখন বর্জনশীলের সূত্র কি? বর্জনশীলের জন্য সূত্র হচ্ছে এ অথবা বি এর সম্ভাবনা। এই যে ইউনিয়ন মানে আমরা বলবো অথবা, এ অথবা বি এর সম্ভাবনা সমান সমান এ এর সম্ভাবনা যোগ বি এর সম্ভাবনা। এটা হচ্ছে সম্ভাবনার বর্জনশীল সূত্র। অবর্জনশীল সূত্র কি? এ অথবা বি এর সম্ভাবনা সমান সমান এ এর সম্ভাবনা যোগ বি এর সম্ভাবনা বিয়োগ উভয় বিষয়ের সম্ভাবনা। এ এর সম্ভাবনা, বি এর সম্ভাবনা বিয়োগ উভয় বিষয়ের সম্ভাবনা। স্বাধীনের সূত্র কি? স্বাধীন মানে হচ্ছে ইন্টারসেকশন, তাহলে এটা হবে এ এবং বি হওয়ার সম্ভাবনা সমান সমান এ এর সম্ভাবনা ইন্টু বি এর সম্ভাবনা। দেখেন, এই যে এখানে ইন্টারসেকশন হওয়ার কারণে গুণ আসলো, এখানে বর্জনশীল অবর্জনশীল ইউনিয়ন হওয়ার কারণে যোগ আসলো। আর অধীনের ক্ষেত্রে সূত্র দুইটা, পি অফ এ ইন্টারসেকশন বি। একটা সূত্র হচ্ছে এ থাকবে আর বি হবে এ এর অধীন, যেটাকে বলা হয় এ এর অধীনে বি। আর একটা হচ্ছে বি থাকবে আর এ থাকবে হচ্ছে বি এর অধীন। তাহলে এটা হচ্ছে এ এর অধীন বি, এটা বি এর অধীন এ। সম্ভাবনায় আমাদের এই চারটা সূত্র ব্যবহার করতে হবে। এটা বেসিক্যালি সেটের সূত্র থেকে আসে, বর্জনশীল অবর্জনশীল স্বাধীন এবং অধীন। এই চারটা জিনিস আগে ক্লিয়ার হতে হবে, না হলে আমাদের অঙ্ক বুঝতে অসুবিধা হবে। আপনারা আগে সূত্রগুলো উঠায়। তোলা শেষ স্যার। আচ্ছা, এরপরে আমাদের সম্ভাবনার সূত্র, সম্ভাবনার যে মূল সূত্রটা সেটা হচ্ছে অনুকূলে ঘটনা ভাগ হচ্ছে মোট ঘটনা। ঠিক আছে? কোন একটা অঙ্কে যদি আমরা সম্ভাবনা যাচাই করতে যাই, আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অনুকূলে ঘটনা, একটা হচ্ছে মোট ঘটনা। কেমন? যেমন ধরেন আপনারা যদি কয়েন চিন্তা করেন, কয়েন, একটা কয়েন যদি আমরা টস করি, মোট ঘটনা ঘটে দুইটা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। ঠিক আছে? এখন যদি আমাকে প্রশ্ন করা হয় হেড উঠার সম্ভাবনা কত, তাহলে হেড উঠবে, এরকম ঘটনা ঘটবে একটা। তাহলে হেড ওঠার অনুকূলে ঘটনা একটা আর মোট ঘটনা দুইটা।
তাহলে একটা কয়েন টস করলে হেড ওঠার সম্ভাবনা 1/2। যদি প্রশ্ন করে টেল ওঠার সম্ভাবনা কত, তাহলে টেল ওঠার অনুকূলে ঘটনা একটা, মোট ঘটনা দুইটি। যেমন ধরেন ছক্কা, আমরা ছক্কা অনেকেই চিনি। ছক্কার ঘটনাগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6। তাহলে একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি, 6টা সংখ্যা উঠতে পারে। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। তাহলে ছক্কা ওঠার অনুকূলে ঘটনার সংখ্যা হচ্ছে, সরি, মোট ঘটনার সংখ্যা হচ্ছে 6টি। তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে মোট কয়টা ঘটনা ঘটতে পারবে? 6টি। এখন 6টি। প্রশ্ন করে জোর ওঠার সম্ভাবনা কত? জোর, তাহলে জোর ঘটনা আছে 2 একটা, 4 একটা, 6 একটা। তার মানে জোর ঘটনা আছে 3টা। তার মানে অনুকূলে ঘটনা 3। এই যে যখন একটা প্রশ্ন করবে যে একটি ছক্কা নিক্ষেপ করলে জোর ওঠার সম্ভাবনা কত, তখন আমার দেখতে হবে যে একটি ছক্কা যে আমি নিক্ষেপ করব মোট কয়টা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা নিচে লিখতে হবে। আর এই যে প্রশ্ন করলো জোর ওঠার সম্ভাবনা কত, এই জোরের অনুকূলে কতগুলো ঘটনা আছে সেটা আমাদের উপরে লিখতে হবে। যেমন ধরেন যারা কার্ড চেনেন, তাস, তাস যারা চেনেন তারা এটা বুঝবেন, যারা চেনেন না একটু পরে আমি চিনাই দেবো। এক সেট কার্ডে মোট কার্ড থাকে 52। তাহলে এক সেট কার্ড হতে একটি করে কার্ড নিলে মোট ঘটনা কত? 52। এবার যদি প্রশ্ন করে হরতন হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা জানি হরতন থাকে 13। তাহলে এক সেট কার্ড হতে একটি করে কার্ড নিলে মোট ঘটনা 52টি, সেই কার্ডটি হরতন হওয়ার সম্ভাবনা 13টি। এইভাবে যখন আমরা সম্ভাবনার অঙ্ক করব, আমরা মোট ঘটনা লিখবো আর অনুকূলে ঘটনা লিখবো। এবং তার মধ্যে আমাদের 4টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ওই যে বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন আর অধীন। বর্জনশীল অবর্জনশীলটা বেশি আসে প্রিলিতে, 95% বর্জনশীল অবর্জনশীল আসে। স্বাধীন অধীনটা একটু কম আসে। বর্জনশীল অবর্জনশীল আমরা কিভাবে চিনবো? এই যে এই ধরনের অঙ্কে আমাকে বলবে যে হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত, আমাকে বলবে জোর অথবা বিজোর ওঠার সম্ভাবনা কত, আমাকে বলবে আহ হেড অথবা টেল ওঠার সম্ভাবনা কত। এই যে অথবা বা দিয়ে যখন কোনো প্রশ্ন থাকবে, তখন আমরা এই বর্জনশীল অবর্জনশীল ব্যবহারটা করব। আমি একটা নমুনা দেখাই। আচ্ছা, যেমন ধরেন আমাকে বলা হলো একটি ছক্কা নিক্ষেপ করলে জোর বা বিজোর ওঠার সম্ভাবনা কত। একই জায়গায় আমাকে প্রশ্ন করলো একটি ছক্কা নিক্ষেপ করলে জোর বা তিনের গুণিতক ওঠার সম্ভাবনা কত। তাহলে যখন প্রশ্ন করছে জোর বা বিজোর, তার মানে জোর উঠলে কি কি ঘটনা ঘটবে? 2, 4 আর 6। আর বিজোর উঠলে কি কি ঘটনা ঘটবে? 1, 3 আর 5। এখানে জোর উঠলে কি কি ঘটনা ঘটবে? 2, 4 আর 6। আর তিনের গুণিতক বললে উঠবে হচ্ছে 3 আর 6। ঠিক আছে? তার মানে যখন আমাকে প্রশ্ন করবে একটি ছক্কা একবার ফেললে জোর বা বিজোর, দেখেন জোরের যে ঘটনাগুলো 2, 4, 6, বিজোরের যে ঘটনাগুলো 1, 3, 5, এদের মধ্যে কোনো কমন ঘটনা নাই। যদি দুইটা ঘটনার মধ্যে কোনো কমন ঘটনা না থাকে, তখন সেটা হবে বর্জনশীল। ঠিক আছে? কারণ কি? এদের মধ্যে কোনো কমন ঘটনা নাই। তখন এদের সূত্রটা কি হবে? এদের সূত্রটা হবে পি অফ এ প্লাস পি অফ বি, যে বা অথবা মানে যোগ আসে। তাহলে পি অফ এ মানে জোর হওয়ার সম্ভাবনা 3/6, বা বিজোড় হওয়ার সম্ভাবনা 3/6। তাহলে এখানে কোন সূত্রটা প্রয়োগ হলো? এই যে এ অথবা বি হওয়ার সম্ভাবনা, মানে জোর অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা সমান সমান জোর হওয়ার সম্ভাবনা অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা। অর্থাৎ যেটা আমরা বর্জনশীল সূত্র শিখছি, সেটা এখানে প্রয়োগ হলো, এই যে পি অফ এ প্লাস পি অফ বি। আর যদি আমরা এখানে চিন্তা করি যে এখানে দেখেন জোরে ঘটনা আছে 2, 4, 6, আর তিনের গুণিতক হচ্ছে 3 আর 6। তার মানে 6 যে ঘটনাটা, এটা উভয় জায়গায় আছে। তার মানে এটা একটা কমন ঘটনা, দুই জায়গাতেই আছে। তো উভয় জায়গায় এই যে বা দিয়ে যখন চিহ্নিত করা থাকবে, বা দিয়ে যখন বলা থাকবে, তখন যদি উভয় জায়গায় কোনো ঘটনা থাকে, তখন সেটা হবে অবর্জনশীল ঘটনা। এটা যেমন বর্জনশীল, এটার নাম হবে অবর্জনশীল ঘটনা। ঠিক আছে? এটা বর্জনশীল, এটা অবর্জনশীল। তাহলে অবর্জনশীলের জন্য আমরা সূত্র কি শিখছি? এ অথবা বি এর সম্ভাবনা সমান সমান এ এর সম্ভাবনা যোগ বি এর সম্ভাবনা
বিয়োগ উভয় বিষয়ের সম্ভাবনা। বিয়োগ উভয় বিষয়ের সম্ভাবনা। তাহলে দেখেন, আমরা যদি বলি পি অফ এ মানে জোর হওয়ার সম্ভাবনা 3/6 প্লাস পি অফ বি মানে তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা, তিনের গুণিতক ঘটনা আছে দুইটা, তাহলে 2/6। এবার মাইনাস মাইনাস করব কাকে? উভয় ঘটনার সম্ভাবনা, মানে উভয় জায়গায় আছে এরকম ঘটনার সম্ভাবনা। তাহলে উভয় জায়গায় যে আছে সিক্স, সিক্স উভয় জায়গায় আছে, তার মানে একটা ঘটনা কমন আছে, তাহলে উভয় ঘটনার সম্ভাবনা হচ্ছে 1/6। তাহলে এখানে বর্জনশীল কেন হলো? কারণ জোড় এবং বিজোড়ের মধ্যে কোনো কমন ঘটনা নাই, এই জন্য পি অফ এ প্লাস পি অফ বি। আর জোড় অথবা তিনের গুণিতকের মাঝে কমন ঘটনা ছিল, এই জন্য প্রথমে এখান থেকে নিলাম, তারপর এখান থেকে নিয়ে এখানে একটা বাদ দিয়ে দিলাম, উভয় ঘটনা। তাহলে এই সিচুয়েশনটা আমাদেরকে অঙ্কের মধ্যে বুঝতে হবে, কখন আমরা দেখবো এটা। আমাদের টার্গেটেড শব্দটা হচ্ছে বা অথবা, এই যে বা অথবা, অর্থাৎ ইউনিয়ন থাকলে যে কথাগুলো ব্যবহার হয়, ইউনিয়ন থাকলে বা অথবা হয়, যে কোনো একটি বিষয় হয়, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে খুঁজে বের করব যে এটা কি বর্জনশীলের সম্পর্কে আছে নাকি এটা অবর্জনশীল সম্পর্কে আছে। বর্জনশীল থাকলে অঙ্কটা এভাবে সমাধান করব, অবর্জনশীল থাকলে এভাবে সমাধান। সবাই একটু দেখে নেন। স্যার, বলেন 1/6 কিভাবে হলো ওইটা একটু আবার বলেন। কোনটা কোনটা। ওই যে 3/6 প্লাস 2/6 মাইনাস 1/6। 3/6 হচ্ছে জোর হওয়ার সম্ভাবনা, 2/6 হচ্ছে তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা। এখন এখানে যেহেতু ছয় ঘটনা দুই জায়গাতে আছে, ছয়, এই যে ছয় ঘটনাটা এখানেও আছে, ছয় ঘটনাটা ওখানেও আছে, একই ঘটনা যদি উভয় জায়গায় থাকে, তো সেই ঘটনাটাকে কমন হিসেবে ধরা হয় এবং সেটাকে বাদ দিতে হয়। তাহলে ছয় যেহেতু একটা ঘটনা কমন, তাহলে মাইনাস হবে 1/6। থ্যাংক ইউ স্যার। স্যার উঠানো শেষ এগুলা? সবার কি উঠানো শেষ? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। তাহলে এইবার আমরা শিখবো যে এই যে অঙ্কগুলো এটা কি কি প্যাটার্নে দেয়। এটা আসলে তিন চারটা প্যাটার্নে থাকে, আমরা প্রথমে প্যাটার্ন ওয়ান শিখবো। প্যাটার্ন ওয়ানটা হচ্ছে, স্যার আজকে কি তিনটার ব্যাচের ক্লাস হয়েছে? ইন্টার ব্যাচের ক্লাস 7টায়। ইন্টার ব্যাচের ক্লাস 7টায়, এটা সকালের ব্যাচের ক্লাস। একটি ক্ষেত্র থেকে একটি করে উপাদান নিয়ে, তাহলে আমাদের প্যাটার্ন ওয়ানটা কি? প্যাটার্ন ওয়ানটা হচ্ছে আমরা একটা ক্ষেত্র থেকে একটা করে উপাদান নিব। এই ধরনের অঙ্কগুলো আমরা এখানে সমাধান করা শিখবো। একটা ক্ষেত্র থাকবে, মানে একটা কয়েন, একটা ছক্কা, এক সেট কার্ড, এরকম থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এইটা শেখানোর আগে আমি আপনাদেরকে একটু কার্ড সম্পর্কে ধারণা দিয়ে দিই, অনেকের কার্ড সম্পর্কে ধারণাটা নাই।
এক সেট কার্ডে টোটাল কার্ড থাকে 52টি। এই 52টি কার্ড থাকে চার ধরনের, একটা হচ্ছে হরতন, একটা হচ্ছে রুইতন, একটা হচ্ছে ইস্কাপন, আর একটা হচ্ছে চিত্তন। ঠিক আছে, হরতন থাকে 13টা, রুইতন থাকে 13টা, ইস্কাপন থাকে 13টা, চিত্তন থাকে 13টা। তাহলে টোটাল কার্ড থাকে কয়টা? 4 13 52। এর মধ্যে হরতন আর রুইতন এটা হয় লাল কালার, এই লাল কালার থাকে 26টা। আর ইস্কাপন আর চিত্তন হয় কালো কালার, কালো রঙের হয়, এটা থাকে 26টা। এখন 52টা কার্ড চার ভাগে ভাগ করা হয়, হরতন রুইতন ইস্কাপন চিত্তন। এই জন্য 52কে 4 দিয়ে ভাগ করলে প্রতিটা ভাগে পড়ে 13টা করে কার্ড। এখন এই যে হরতনের ভিতরে যে 13টা বা রুইতনের ভিতরে যে 13টা, এই 13টা কার্ডকে একটা থেকে আরেকটাকে আলাদা করা হয় কিভাবে? সংখ্যা দিয়ে। যেমন হরতনের 13টা কার্ডে কি কি সংখ্যা থাকে? 2 3 4 5 6 7 8 9 10। এরপর থাকে গোলাম, রানী, রাজা, আর এটা হচ্ছে টেক্কা। মানে 2 থেকে 10 পর্যন্ত, তারপর হচ্ছে গোলাম, রানী, রাজা আর টেক্কা। এই 13টা সংখ্যা একবার এখানে থাকে। এই 13টা সংখ্যা রুইতনেও থাকে, ইস্কাপনেও থাকে, চিত্তনেও থাকে। এই 13টা সংখ্যা দিয়ে এই কার্ডগুলোকে আলাদা আলাদা করা হয়। চিত্তনের 13টা কার্ডকে এই সংখ্যা দ্বারা, রুইতন ইস্কাপন হরতনের এই 13টা সংখ্যা দ্বারা আলাদা করা হয়। তাহলে দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি টেক্কা কয়টা থাকে, তাহলে টেক্কা থাকে একটা, দুইটা, তিনটা, চারটা, চার জায়গায় চারটা। তাহলে দুই কয়টা থাকে? দুই চার জায়গায় চারটা। তাহলে মোট কার্ড 52টা, হরতন রুইতন ইস্কাপন চিত্তন 13টা, লাল 26টা, কালো 26টা। আর এই সংখ্যাগুলো কার্ডের ভিতরে থাকে চারটা করে। সবাই উঠায় না। স্যার, যে দ্বারা কি বলছেন জানি ভুলে গেছি। এই যে যে দ্বারা কি বলছেন? গোলাম, রানী, রাজা, টেক্কা। লেখা শেষ স্যার। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের প্রথম যে ইয়েটা আমরা শিখবো, প্যাটার্নটা শিখবো, সেখানে একটা ক্ষেত্র থাকবে আর একটা করে উপাদান নিতে বলবে, এই ধরনের অঙ্ক। যেমন অঙ্কটা কি হবে? একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায়, একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায়। তার মানে আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি,
তাহলে সেই ছক্কায় এবার আমাদেরকে প্রশ্ন করবে বিভিন্ন রকম, যে এটা ওঠার সম্ভাবনা, সেটা ওঠার সম্ভাবনা। তো আমি আপনাদেরকে সম্ভাব্য 4-5টা প্রশ্ন লিখে শিখাই দিই যে কিভাবে অ্যান্সার করতে হয়। তো প্রথমে প্রশ্ন করলো একটি ছক্কা একবার নিক্ষেপ করলে ছক্কায় 5 ওঠার সম্ভাবনা। ধরেন প্রথমে প্রশ্ন করলো 5 ওঠার সম্ভাবনা। তাহলে আমরা অ্যান্সার করব কিভাবে? একটি ছক্কা নিক্ষেপ করলে, তাহলে মোট ঘটনা, একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা 6। এবারে প্রশ্ন করছে 5 ওঠার সম্ভাবনা কত। তাহলে 5 উঠলে কয়টা ঘটনা ঘটবে? একটা, তাহলে অনুকূলে ঘটনা 1। তাহলে ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা ঘটবে 6টা, আর 5 ওঠার সম্ভাবনা হচ্ছে 1। যেমন যদি প্রশ্ন করা হয় বিজোড় ওঠার সম্ভাবনা কত, যে আপনি একটা ছক্কা নিক্ষেপ করলেন, বিজোড় ওঠার সম্ভাবনা। তাহলে যেহেতু একটি ছক্কা নিক্ষেপ করবেন, তাহলে মোট ঘটনা 6। 3/6। হ্যাঁ, এবার বিজোড় কি কি আছে? ছক্কায় 1, 3, 5, মানে 3টা ঘটনা, তার মানে 3/6। যদি প্রশ্ন করে জোড় বা বিজোড় ওঠার সম্ভাবনা, একটু আগে এটা আলোচনা করছি। তাহলে জোড় বা বিজোড় ওঠার সম্ভাবনা মানে জোড় ওঠার সম্ভাবনা 3/6 প্লাস বিজোড় ওঠার সম্ভাবনা প্লাস 3/6। 3/6। যেহেতু এখানে কোনো কমন ঘটনা নাই, তার মানে এটা হবে বর্জনশীল ঘটনা। ঠিক আছে? আর জি স্যার। ঠিক আছে, তাহলে জোড় বা বিজোড় ওঠার সম্ভাবনা 3/6, 3/6। আচ্ছা, এখন যদি এটা প্রশ্ন করে, ওই যে ওখানকার প্রশ্নটা এখানে দিয়ে দেই, জোড় বা তিনের গুণিতক ওঠার সম্ভাবনা। হ্যাঁ, জোড় বা তিনের গুণিতক ওঠার সম্ভাবনা। তাহলে জোড় ওঠার সম্ভাবনা 3/6, বা তিনের গুণিতক ওঠার সম্ভাবনা 2/6। এখন ওই যে জোড়ের মধ্যে 6 থাকে, তিনের গুণিতকের মধ্যেও 6 থাকে, তাহলে 6 ঘটনাটা এখানে কমন, তাহলে -1/6। -1/6। ভেরি গুড। আচ্ছা, এবার দেখেন যদি প্রশ্ন করে 5 না ওঠার সম্ভাবনা কত। প্রশ্ন করলো 5 না ওঠার সম্ভাবনা। ঠিক আছে, তা আমাদের মনে রাখতে হবে ওঠার সম্ভাবনা আমরা কিভাবে পাচ্ছি? 1/6, এটা হচ্ছে ওঠার সম্ভাবনা। তাহলে না ওঠার সম্ভাবনা যখন বলবে, তখন আমরা কি করব? মোট সম্ভাবনা থেকে ওঠার সম্ভাবনা বাদ দিলে আমরা না ওঠার সম্ভাবনা পাবো। যেমন দেখেন একটা ক্লাসে 20 জন চশমা পরা ছেলে আছে, তা আমরা যদি 100 জন থেকে 20 জন চশমা পরা ছেলে বাদ দিয়ে দিই, বাকিরা চশমা পরে নাই। তাহলে মোট থেকে চশমা পরা বাদ দিলে আমরা কি পাবো? চশমা না পরা। তাহলে মোট থেকে 5 ওঠার সম্ভাবনা বাদ দিলে আমরা পাবো 5 না ওঠার সম্ভাবনা। তাহলে যখনই একটা সম্ভাবনা নেগেটিভ মানে ভিন্ন রূপ চাইবে, বিপরীত রূপ চাইবে, তখন সেই সম্ভাবনাকে আমরা 1 থেকে বাদ দিব। 1 হচ্ছে মোট সম্ভাবনা। তাহলে মোট সম্ভাবনা যদি 1 হয়, 5 ওঠার সম্ভাবনা যদি 1/6 হয়, তাহলে 5 না ওঠার সম্ভাবনা হচ্ছে 1 - 1/6, তার মানে 5/6। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে একটি সম্ভাবনা থেকে তার বিপরীত সম্ভাবনা বের করতে হলে তাকে মোট সম্ভাবনা থেকে বাদ দিতে হবে। মোট সম্ভাবনা কত? 1। মোট সম্ভাবনা কত? 1। এক। উঠায় না, 5টা প্রশ্ন লিখে দিছি একের, সবাই উঠায় না। ও
গোছানো শেষ স্যার। আরো কোনো প্রশ্ন? আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি করে সংখ্যা নিলে সংখ্যাটি, ঠিক আছে, তাহলে এবার আমরা কোথা থেকে সংখ্যা নিব? 1 থেকে 30 পর্যন্ত। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে আমরা একটি করে সংখ্যা নিব। এবার আমাদেরকে প্রশ্ন করলো যে 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে কি চাইলো? 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা। এখন 1 থেকে 30-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য কি কি আছে? 5, 10, 15, 15, 20, 20, 25, 25, 30। 30। হ্যাঁ, আর মৌলিক স্যার সংখ্যা কি কি আছে? 2, 3, 5, 7, 11, 13, 13, 17, 19, 19, 23, 29। খেয়াল করে দেখেন এখানে 5 ঘটনাটা কমন। এই যে 5-এর ঘটনাটা কমন। তাহলে আমরা প্রথমে লিখবো 5 দ্বারা বিভাজ্য, 3 3 6টা, 6/30। কারণ যেহেতু 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা নিতে বলছে, তাহলে মোট ঘটনা হবে 30টা। তার মধ্যে 5 দ্বারা বিভাজ্য আছে 6টা। বা হলে যোগ হয়, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার অনুকূলে ঘটনা 10, মোট ঘটনা 30। কিন্তু যেহেতু একটা ঘটনা এখানে কমন আছে, তাহলে -1/30, 1/30। তাহলে এটা কোন ধরনের ঘটনা? যেহেতু বা দিয়ে বলা আছে, তাহলে বর্জনশীল হবে অথবা অবর্জনশীল হবে। যেহেতু কমন ঘটনা অবর্জনশীল। আছে, তার মানে এটা হবে অবর্জনশীল। এই যে মনে রাখলেই হবে যে অবর্জনশীল ঘটনা। তো যদি আপনি এভাবে সমাধান করতে পারেন, তাহলে অঙ্কটা সহজ মনে হবে, না হলে অঙ্কটা কঠিন মনে হবে। উঠায় নেন সবাই। আচ্ছা, এবার 3 নম্বরে প্রশ্ন করলো, এক সেট কার্ড হতে, কার্ড মানে তাস, এক সেট কার্ড হতে একটি করে কার্ড নিলে। দেখেন এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য কি? এই যে এক সেট কার্ড মানে একটা ক্ষেত্র, আর একটি করে কার্ড নিলে মানে একটা করে নিলে। আমি প্রথমেই লিখছিলাম যে এই টাইপটার বৈশিষ্ট্য হচ্ছে একটা ক্ষেত্র দিবে, একটা করে নিতে বলবে। ঠিক আছে, আচ্ছা, নিলে কার্ডটি, প্রশ্ন করলো হরতন হওয়ার সম্ভাবনা। হরতন হওয়ার সম্ভাবনা, তাহলে চিন্তা করেন এক সেট কার্ডে মোট কার্ড আছে 52টা, তাহলে মোট ঘটনা 52। এর মধ্যে হরতন আছে 13টা, তাহলে অনুকূলে ঘটনা 13। যদি বলে টেক্কা হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা একটু আগে দেখলাম টেক্কা আছে 4টা, তাহলে অনুকূলে ঘটনা 4।
আর মোট ঘটনা 52। যদি আমাদেরকে বলে কালো হওয়ার সম্ভাবনা, তাহলে কালো কার্ড আছে 26টা, তাহলে কালো হওয়ার সম্ভাবনা 26, মোট ঘটনা 52। যদি আমাদেরকে প্রশ্ন করে এই যে এরকম বা দিয়ে হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, তাহলে এই যে হরতনের মধ্যে রুইতন নাই, রুইতনের মধ্যে হরতন নাই, হরতন রুইতন আলাদা কার্ড, তাহলে হরতনের হওয়ার সম্ভাবনা 13/52, বা মানে যোগ রুইতন হওয়ার সম্ভাবনা 13/52। যেহেতু এখানে কোনো কমন ঘটনা নাই, তাহলে এটা হবে বর্জনশীল ঘটনা। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করে হরতন বা টেক্কা হওয়ার সম্ভাবনা, এবার খেয়াল করেন, হরতনে কার্ড আছে 13টা আর টেক্কা আছে 4টা। এখন এই যে 13টা হরতন কার্ড আছে 2 থেকে টেক্কা পর্যন্ত, এখানে কিন্তু একটা হরতনের টেক্কা আছে। আর এই যে আমরা 4টা টেক্কা নিচ্ছি, এই 4টা টেক্কার মধ্যে কিন্তু একটা হরতনের টেক্কা আছে। তার মানে হরতন অথবা টেক্কা নিলে হরতনের টেক্কা কার্ডটা কমন হয়ে যায়। তাহলে আমরা প্রথমে লিখবো হরতন হওয়ার সম্ভাবনা 13/52, টেক্কা হওয়ার সম্ভাবনা 4/52, আর এই যে কমন ঘটনা হওয়ার সম্ভাবনা 1/52। 13/52, 4/52, 1/52। ঠিক আছে, জি স্যার। উঠায় নেন সবাই। উঠানো শেষ হয়েছে স্যার। আচ্ছা, এটা ছিল আমাদের টাইপ 1, যেখানে আমরা শিখলাম যে আমাদের যদি একটা ক্ষেত্র থেকে একটা করে উপাদান নিতে বলে আমরা কিভাবে অঙ্ক করব। এবার আমরা শিখবো টাইপ 2, যেখানে একটা ক্ষেত্র থাকবে, একটা ক্ষেত্র থেকে একাধিক উপাদান নিতে বলবে, একাধিক উপাদান নিতে বলবে। ঠিক আছে, ক্ষেত্র থাকবে একটা কিন্তু উপাদান নিতে বলবে একের অধিক। যেমন এক সেট কার্ড হতে 3টি করে, এক সেট কার্ড হতে 3টি করে কার্ড নিলে কার্ড 3টি, দেখেন আগের বার প্রশ্ন কি ছিল, এক সেট কার্ড হতে একটি কার্ড, এবার বলছে এক সেট কার্ড হতে 3টি করে কার্ড। 3টি করে কার্ড। হ্যাঁ, তার মানে এবার একটা না বলে একের অধিক উপাদান নিতে বলছে। সেক্ষেত্রে প্রশ্ন করতে পারে হরতন হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো এই কার্ড যখন একাধিক নিতে বলবে প্রসেস দুইটা, একটা হচ্ছে সরাসরি 3টা নেওয়া মানে একসাথে 3টা নেওয়া, আর একটা হচ্ছে পর্যায়ক্রমে 3টা নেওয়া, আর একটা হচ্ছে পর্যায়ক্রমে 3টা নেওয়া। তো এখানে যেহেতু সরাসরি বলছে হরতন হওয়ার সম্ভাবনা, তার মানে এখানে একসাথে 3টা নিতে হবে। তো একসাথে কার্ড নেওয়ার পদ্ধতিটা হচ্ছে সমাবেশ প্রক্রিয়া। সেটা কি, এক সেট কার্ড হতে 3টি করে কার্ড নেবেন, তার মানে 52টার মধ্যে আপনি 3টা করে কার্ড নেবেন, এটাকে লিখতে হবে 52C3। আর কার্ড 3টি হরতন হবে, তাহলে 13টা হরতন থেকে আপনি 3টা নেবেন, 13C3।
তাহলে যখন একটা করে নিচ্ছি সরাসরি সংখ্যা লিখছি 52 13, আর যখন একের অধিক নিব, একাধিক নিব, তখন সেখানে সি এর ব্যবহার করব। যেমন যদি আমাদেরকে বলে কার্ড তিনটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত, টেক্কা, তাহলে দেখেন এক সেট কার্ড থেকে তিনটা কার্ড নিব, মোট ঘটনা 52 C3। এখন কার্ড তিনটি যেহেতু টেক্কা হবে, টেক্কা আছে চারটা, সেখান থেকে নিব তিনটা, 4C3। এই যে যখন একসাথে একাধিক নিবেন তখন এভাবে সি এর সাহায্যে নিতে হবে। কিন্তু যদি অঙ্কে বলে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে টেক্কা হওয়ার সম্ভাবনা, দেখেন এবার কিন্তু বলছে, প্রথমবার যেমন বলছে কার্ড তিনটি টেক্কা, কার্ড তিনটি হরতন, এবার বলছে কার্ড তিনটি পর্যায়ক্রমে টেক্কা হওয়ার সম্ভাবনা। পর্যায়ক্রমে মানে প্রথমে একটা নিবেন, মোট কার্ড থাকবে 52, তার মধ্যে টেক্কা হওয়ার সম্ভাবনা 4, দিয়ে এখান থেকে একটা টেক্কা পাবেন, এবং দ্বিতীয়তে আরেকবার নিবেন, কারণ তিনবার নিতে বলছে, তিনটা কার্ড নিতে বলছে। এখন দ্বিতীয়বার যখন নিবেন তখন তো কার্ড থাকবে 51টা, কারণ এখানে একটা কার্ড নিয়ে নিছেন, এবং টেক্কা থাকবে কিন্তু তিনটা, কারণ এখানে একটা টেক্কা নিয়ে নিছেন। যখন তৃতীয় কার্ড নিবেন, কারণ তিনবার নিতে বলছে, তাহলে এবং আবার একটা নিবেন, এই যে এবং এর কারণে গুণ আসছে, এবং থাকলে গুণ আসে, আর অথবা থাকলে যোগ আসে। যোগ দিয়ে তো অনেকগুলো উদাহরণ দেখাইছি, এই যে গুণেরটাও দেখাই দিলাম। তাহলে এটা হচ্ছে প্রথম কার্ড এবং দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড, তাহলে তৃতীয় কার্ড হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/50। 250। এটা হচ্ছে একসাথে একাধিক, এটা হচ্ছে পর্যায়ক্রমে একাধিক। উঠায় নেন সবাই। উঠানো শেষ স্যার। কোথায় গেল? যে একটা ঝামেলায় পড়ছি। স্যার, বলেন। পর্যায়ক্রমে যদি হরতন কার্ডগুলা বের করতে বলে তখন কি মানে এইভাবে গুণ দিয়া দিয়া কইরা যাবো ধারাবাহিক ভাবে? হ্যাঁ হ্যাঁ, পর্যায়ক্রমে হরতন বললে 13/52, 12 ভাগ হ্যাঁ, 41, 11/50। 11/50। হ্যাঁ। আচ্ছা, এই নিয়ে এবার আরেকটা অঙ্ক দিচ্ছি, বলের অঙ্ক দিচ্ছি। 10টি কালো বল, 8টি লাল বল ও 7টি হলুদ বল হতে 3টি করে বল নিলে বল 3টি। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন করলো কালো হওয়ার সম্ভাবনা। দেখেন, তাহলে এবার বল আছে কয়টা, 10টা কালো, 8টা লাল, আর হচ্ছে 7টা হলুদ। 10 আর 8 18, আর সাথে 25, টোটাল বল আছে 25টা। যদি বলতো একটি করে বল নিতে হবে, তাহলে মোট ঘটনা হতো 25। যেহেতু বলছে 3টি করে বল নিতে হবে, তাহলে ঘটনা হবে 25C3। এবার বলছে বল 3টি কালো হওয়ার সম্ভাবনা, তাহলে কালো বল আমরা পাবো কালো থেকে, তাহলে কালো বল আছে 10টা, সেখান থেকে পাবো 3টা, 10C3। যদি বলে আহ দুটি হবে লাল এবং একটি হলুদ, ধরেন এক সেট কার্ড হতে আপনি 3টা বল নিবেন, কিন্তু বলের 2টা হবে লাল, একটা হবে হলুদ, তাহলে লাল হবে তার সম্ভাবনা কত, 8C2, এবং মানে গুণ, একটি হবে হলুদ 7C1, শুধু 7 লিখলেও হবে, আর মোট ঘটনা কত, 25C3। তাহলে 25টা থেকে 3টা নিব, এটা হচ্ছে মোট ঘটনা।
এর মধ্যে দুইটা হবে লাল এবং একটা হবে হলুদ। আর যদি এই যে এরকম বলে পর্যায়ক্রমে হলুদ, পর্যায়ক্রমে হলুদ, হ্যাঁ, তাহলে যে প্রথমটা নিব হলুদ, মোট হচ্ছে 25টা, এবং তারপরেরটা নিব হলুদ, মোট হচ্ছে 24টা, তারপরেরটা নিব হলুদ, মোট হচ্ছে 23টা। এখানে তিনটা নিচ্ছি কেন, তিনবার নিচ্ছি কেন? কারণ তিনটা নিতে বলছে। যদি চারটা করে বল নিতে বলতো এরপরে আরেকবার নিতাম, পাঁচটা বললে আরেকবার নিতাম। এই হচ্ছে একসাথে নেওয়া, আর এটা হচ্ছে পর্যায়ক্রমে। এভাবে আপনাকে একাধিক বল নিতে বলতে পারে। উঠায় না। স্যার হয়েছে সবার? জি স্যার, স্যার কমপ্লিট। এবার আমরা শিখবো টাইপ 3। টাইপ 3 হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে উপাদান নিয়ে, একাধিক ক্ষেত্র থেকে থেকে উপাদান নিয়ে। ঠিক আছে, এবার আর ক্ষেত্র একটা হবে না, ক্ষেত্র হবে একাধিক। প্রথম ছক্কা এবং দ্বিতীয় ছক্কা এবং তৃতীয় ছক্কা এবং চতুর্থ ছক্কা, মানে তিনটা চারটা দুইটা, একাধিক ছক্কা দিবে, একাধিক কয়েন দিবে, একাধিক ক্ষেত্র দিবে। এতক্ষণ যেমন এক সেট কার্ড, ধরেন একটা ছক্কা একটা কয়েন এরকম বলছে, এবার চারটা ছক্কা চারটা কয়েন আটটা কয়েন এরকম করে বলবে। যেমন আমরা একটা অঙ্ক দেখে শিখি। চারটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে চারটি ছক্কাতে, তাহলে এবার কয়টা ছক্কা নিক্ষেপ করছেন? চারটা ছক্কা নিক্ষেপ করছেন। প্রথম প্রশ্ন বলল চারটা ছক্কাতেই 6 ওঠার সম্ভাবনা, হ্যাঁ। তো চারটা ছক্কাতে 6 উঠবে মানে কি? প্রথম ছক্কায় 6 উঠবে, তার সম্ভাবনা 1/6। এই যে 6 ওঠার অনুকূলে ঘটনা একটা, মোট ঘটনা 6টা। এবং দ্বিতীয় ছক্কায় 6 উঠবে, এবং তৃতীয় ছক্কায় 6 উঠবে, এবং চতুর্থ ছক্কায় 6 উঠবে। হয়তো বললো আহ জোর ওঠার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে চারটি ছক্কাতেই জোর উঠবে। তাহলে প্রথম ছক্কাতে জোর উঠবে 3/6, তারপরে জোর উঠবে 3/6, এবং তারপরে জোর উঠবে 3/6, এবং তারপরে জোর উঠবে 3/6। এইটার একটা কঠিন নিয়ম আছে, একটু ব্যতিক্রম নিয়ম আছে। সেটা হচ্ছে বলবে যে কোনো, মানে এখানে খেয়াল করেন সবগুলোতেই 6 উঠছে, এখানে সবগুলোতেই জোর উঠছে, এরকম না বলে বলবে যে কোনো দুটিতে 6 ওঠার সম্ভাবনা। তার মানে এখানে 6 ওঠার সম্ভাবনা মানে কি? সবগুলোতে 6। আর এখানে বলেছে দুইটিতে 6 উঠবে, সবগুলোতে উঠবে না। এটা করার নিয়ম হচ্ছে প্রথমে চিন্তা করতে হবে প্রথমটাতে 6 এবং দ্বিতীয়টাতে 6 উঠবে, তাহলে বাকি যে দুইটা ছক্কা সেখানে 6 উঠবে না। তাহলে না ওঠার সম্ভাবনা আমরা কিভাবে বের করি? ওই যে মোট সম্ভাবনা থেকে ওঠার সম্ভাবনা বাদ দেই, এভাবে আমরা বের করি না ওঠার সম্ভাবনা। তাহলে এখানে তৃতীয় ছক্কাতে 6 উঠবে না, মানে 5/6, 5/6, এবং চতুর্থ ছক্কাতে 6 উঠবে না, 5/6। তাহলে দেখেন
প্রথমটা দ্বিতীয়টাতে 6 উঠলো, কিন্তু পরের দুইটাতে 6 উঠলো না। এখন এটা তো এরকমও হতে পারে, এই দুইটাতে 6 উঠবে, পরের দুইটাতে 6 উঠবে না, এই দুইটাতে 6 উঠবে, এই দুইটাতে উঠবে না। তাহলে এরকম ঘটনা কতগুলো ঘটানো যাবে? এই যে এরকম ঘটনা কতগুলো ঘটানো যাবে, যতভাবে 4টা ছক্কা থেকে 2টা ছক্কা বাছাই করা যাবে। এই যে এই জায়গাটা একটু বুঝতে কঠিন হবে। সেটা হচ্ছে 4টার মধ্যে 2টাতে 6 উঠবে, তাহলে আমরা 4টার মধ্যে 2টাতে 6 উঠাইছি। এখন কোন দুইটা, এটাকেই প্রকাশ করবো এইভাবে, 4টার মধ্যে যে কোনো দুইটা। তাহলে 4C2 মানে 4টার মধ্যে দুইটা। যদি এখানে বলতো 3টিতে 6 উঠবে, তাহলে এখানে আগে 3টাতে 6 উঠাতাম, এটাতে 6 উঠতো না। তারপর এখানে লিখতাম 4C3। তাহলে যে কয়েকটাতে 6 উঠবে সে কয়েকটা লিখবো 4C3, 4C2 এভাবে লিখবো। তাহলে আমরা যখন বললাম যে দুটিতে 6 উঠবে, আমরা আগে দেখলাম দুটিতে 6 উঠলে ঘটনাটা কেমন হয়, তারপরে লাস্টে দেখলাম এরকম ঘটনা কতগুলো ঘটবে, 4টা থেকে 2টাতে যতভাবে উঠতে পারে। এই দুইটা মোটামুটি সহজ, কারণ এখানে সবগুলোতে কি উঠে বলে দেয়, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে 2টিতে, 3টিতে, 4টিতে, তখন একটু প্রবলেম হয়। তো নিয়মটা আমাদের শিখতে হবে, দেখে নেন। স্যার 3 নাম্বারটা আরেকবার বুঝাই দেন। 3 নাম্বারটা হচ্ছে 4টার মধ্যে 2টাতে 6 উঠবে। তাহলে প্রথমে আমরা দেখলাম প্রথমটাতে 6 উঠলো, পরেরটাতে 6 উঠলো, পরের দুইটাতে 6 উঠলো না। তাহলে 6 না ওঠার সম্ভাবনা কত? 1 - 1/6। তাহলে এবার এরকম ঘটনা কতগুলো ঘটবে, 4টার মধ্যে 2টাতে যতভাবে উঠতে পারবে। এটা আরো ভালো করে বুঝবো আমরা পরের অঙ্কে। দেখো এবার আমাদেরকে প্রশ্ন করলো, ছয়টি ছয়টি কয়েন একসাথে টস করলে, হ্যাঁ, দিয়ে 1 নাম্বার প্রশ্ন করলো যে 6টিতে হেড ওঠার সম্ভব। তাহলে 6টিতে হেড উঠবে মানে কি, প্রথমটাতে হেড উঠবে 1/2, মোট ঘটনা দুইটা, তার মধ্যে হেড একটা। দ্বিতীয়তে, পরেরটাতে হেড উঠবে, তারপরে হেড, তারপরেরটাতে হেড, এরকম 6টা কয়েনেই হেড উঠবে। সো এইটা কিন্তু আমাদের জন্য ইজি। এই যে ওপরের সবগুলো গুণ করব 1, নিচের 2 সবগুলো গুণ করব, হবে 64। অ্যান্সার হচ্ছে 1/64। আর যদি প্রশ্ন করে যে কোনো 3টিতে হেড, এই যে দেখেন পার্থক্য বুঝছেন, এখানে সবগুলোতে হেড, আর এখানে যে কোনো 3টিতে হেড। তাহলে কোন 3টা আমরা চিন্তা করবো, প্রথম 3টাতে হেড উঠবে 1/2, 1/2, 1/2। হ্যাঁ, এই 3টাতে হেড উঠছে। তাহলে বাকি 3টাতে হেড উঠবে না, হেড না ওঠার সম্ভাবনা হচ্ছে 1/2, 1/2, 1/2। হেড না ওঠার সম্ভাবনা কিভাবে পাচ্ছি, এই যে এক হচ্ছে মোট সম্ভাবনা, হেড ওঠার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে মোট সম্ভাবনা থেকে হেড ওঠার সম্ভাবনা বাদ দিলে আমরা পেয়ে যাব হেড না ওঠার সম্ভাবনা, এভাবে পাচ্ছি। তাহলে এখন খেয়াল করে দেখেন, এটা কি শিখাইছি, যে এই যে 6টা কয়েন ছিল তার মধ্যে কয়টাতে হেড উঠবে, 3টাতে। এই কথাটা লাস্টে একবার লিখে দিতে হবে যে 6টার মধ্যে 3টা। আগের বার যেটা লেখা শিখাইছি সেটা হচ্ছে 4টার মধ্যে 2টা, এই যে 4C2, 4টার মধ্যে 2টা। আর এবার হচ্ছে কয়েন 6টা, 6টার মধ্যে 3টাতে হেড, তার মানে 6C3। এই বিষয়টা একটু জটিল, এটা একটু বুঝে নিতে হবে। দেখেন তাহলে 6টার মধ্যে মোটামুটি 4টায় বললে হয়তো মানে তাহলে সিক্স 6C4 সি লিখতাম।
ফোর হইতো না? ভেরি গুড, হ্যাঁ। বুঝতে এইটা হচ্ছে পেরেছি। আমাদের, হ্যাঁ, নর্মাল যতগুলো অঙ্ক এই তিনটা নিয়মেই হয়। এর বাইরে দুই একটা নিয়ম আছে, তবে খুব বেশি জটিল নিয়ম না। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা সবার। সবাই একটু টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 এই তিনটা হচ্ছে ডিভিশন দেন। টাইপ 1, 2, 3টা 2-3 মিনিট রিভিশন দেন। স্যার নামাজের বিরতি নিবেন না? হ্যাঁ, 10 মিনিট বিরতি।
আসছেন সবাই? জি স্যার। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, বেসিক্যালি আর একটা নিয়ম শিখাবো, তাহলে মোটামুটি আপনাদের নিয়মগুলো শেখা হয়ে যাবে, এরপরে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে উম, একজন ছাত্রের বাংলায় পাশ করার সম্ভাবনা 2/3, বাংলা ও গণিত উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা 14/45, যে কোনো একটি বিষয়ে পাশ করার সম্ভাবনা 4/5 হলে গণিতে পাশের সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে প্রথমটা বলছে বাংলায় পাশ করার সম্ভাবনা, তারপরে বলছে বাংলা ও গণিত উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা, তারপরে বলছে যে কোনো একটি বিষয়ে পাশ করার সম্ভাবনা। দেখেন, তিনটা ইনফরমেশন দিচ্ছে। তাহলে বাংলায় পাশ মানে P(a), গণিতে পাশ চাইছে তার মানে P(b), যেহেতু বলছে উভয় বিষয়ে পাশ, উভয় বিষয় মানে কমন, উভয় বিষয় মানে কি এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন থাকলে সেটাকে বাদ দিতে হয় P(a) ইন্টারসেকশন বি। আর এই যে দেখেন একটা কথা বলছে যে কোনো একটি বিষয়, এই যে কোনো একটি বিষয় শিখাইছি, যে কোনো একটি বিষয় মানে হচ্ছে ইউনিয়ন। তার মানে অঙ্কে চাইছে P(a) ইউনিয়ন বি, এইটার মান যদি 4/5 হয়, যে কোনো একটি বিষয়ে পাস। বাংলায় পাস যদি 2/3 হয়, গণিতে পাস কত? এক্স, যেখানে উভয় বিষয়ে পাস হচ্ছে 14/45। তাহলে এটা হচ্ছে যে কোনো একটি বিষয়ে পাস, এটা বাংলায় পাস, এটা উভয় বিষয়ে পাস। প্রশ্নে চাইছে গণিতে পাস কত। এই যে বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস, যে কোনো একটি বিষয়ে পাস, এই কথাগুলো বুঝে আমার নিতে হবে যে এখানে কিসের মান দেওয়া আছে আর কিসের মান বের করতে হবে। এই যে বাংলায় পাস মানে একটি বিষয় P(a), গণিতে পাস একটি বিষয় P(b), উভয় বিষয় উভয় বিষয়ে পাস তার মানে P(a) ইন্টারসেকশন বি। যে কোনো একটি বিষয়, যে কোনো একটি বিষয় মানে ইউনিয়ন, এটা প্রথমে শিখাইছি। ইউনিয়ন মানে যে কোনো একটি বিষয়, উভয় বিষয় মানে ইন্টারসেকশন। ইউনিয়ন মানে যে কোনো একটি বিষয়, ইন্টারসেকশন মানে উভয় বিষয়। তো এই বিষয়টা শিখাইছি, এখন এই বিষয়টাকে আপনার অঙ্কে প্রয়োগ করতে হবে। তো এখন ব্যাপারটা সহজ। এবার ক্যালকুলেশন 4/5, মাইনাসটা এ পাশে আসলে প্লাস হবে 14/45, 2/3টা এ পাশে আসলে হবে -2/3, আর এই পাশে থাকবে এক্স। এই যেটা লসাগু করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এক্স এর মান আসবে হচ্ছে 4/9। ক্যালকুলেশন আপনারা পারবেন, আমি জাস্ট খালি অ্যান্সারটা লিখে দিই। তাহলে এই ধরনের কথার অঙ্ক যখন আসবে, তখন আমরা ব্যবহার করব সূত্র। কি দেখে? মান দেখে। কি মান দেওয়া আছে সেটা দেখে সূত্র প্রয়োগ করব। আলটিমেটলি সম্ভাবনার অঙ্ক করতে গেলে আমাদের মূল সূত্রটা মাথায় রাখতে হবে, অনুকূলে ঘটনা মোট ঘটনা। আর চারটা সূত্র মাথায় রাখতে হবে: বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন। স্বাধীন অধীনের প্রয়োগটা একটু কম, আমি এরপরে একটা দেখাই দিচ্ছি, অসুবিধা নাই। আপনারা এটা দেখেন, স্বাধীনের প্রয়োগ কিন্তু আমরা করছি ওই যে প্রথম ছক্কা এবং দ্বিতীয় ছক্কা এবং তৃতীয় ছক্কা, P(a) ইন্টু P(b) ইন্টু P(c), গুণের ব্যবহার কিন্তু আমরা করছি। অধীনের একটা ব্যবহার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আগে এটা উঠাই নিই।
স্যার সবাই ওঠানো শেষ স্যার। শেষ না? তো জি স্যার। অধীনের একটা অঙ্ক দেখেন, অঙ্ক এরকম বলবে পি অফ এ ইন্টারসেকশন বি, অধীন হলে তো ইন্টারসেকশন হয়, এটার মান হচ্ছে 1/3, পি অফ এ এটার মান হচ্ছে 2/3 হলে পি অফ বি বাই এ মানে এ এর সাপেক্ষে বি এর মান কত। এই অঙ্কে বলে দিবে যে এ বি পরস্পর অধীন ঘটনা, অধীন ঘটনাটা অঙ্কে উল্লেখ করা থাকে। ঠিক আছে, তাহলে দেখেন যেহেতু আমার এ এর সাপেক্ষে বি বের করতে হবে, তাহলে আমার সূত্রটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা অধীনের সূত্রে লিখছি যে যেহেতু এ এর সাপেক্ষে বি, তাহলে প্রথমে লিখতে হবে পি অফ এ, তারপরে ইনটু পি অফ বি বাই এ। এই যেটা হচ্ছে অধীনের সূত্র। এটার মান দেওয়া আছে 1/3, এটার মান দেওয়া আছে 2/3, আর এটার মান বের করতে বলছে, আমরা এক্স ধরলাম। এই থ্রি কাটা, তাহলে এক্স এর মান হবে এই টু, এখানে আসলে 1/2। তো সমস্যাটা কোথায় হয়, অঙ্ক কিন্তু ছোট, সমস্যাটা হয় হচ্ছে এই যে সূত্র নির্বাচন করা। এই যে চারটা সূত্র আছে, কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, কখন বর্জনশীল, কখন অবর্জনশীল, কখন স্বাধীন, কখন অধীন, এইটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, নাহলে আমাদের অঙ্কে প্রবলেম হবে। এটা উঠাই নেন, এটা হচ্ছে অধীনের অঙ্ক। এই হচ্ছে আজকে আমরা সম্ভাবনা এই পর্যন্তই পড়ব। আমরা মোটামুটি একটা ক্ষেত্র থেকে একটা উপাদান, একটা ক্ষেত্র থেকে একাধিক উপাদান, একাধিক ক্ষেত্র, সেটের সূত্রের সাহায্যে বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন, 4 ধরনের অঙ্ক শিখলাম। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন। সবাই উঠায় নেন, দিয়ে দেখেন রিভিশন দিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমার 7টা থেকে আবার একটা ক্লাস আছে আপনাদের এই বিকালের ব্যাচের জন্য। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন ছিল? প্রশ্ন স্যার বলেন। এইখানে যদি মানে এ বাই বি এর মান চাইতো, তাহলে আমি মানে ওই সূত্রটা ইউজ করতাম না? হ্যাঁ, তখন এখানে পি অফ বি হতো, এখানে হতো বি বাই হ্যাঁ, এ বাই বি, তখন ওটা ব্যবহার করতাম, তখন পি অফ বি এর মান অঙ্কে দেওয়া থাকতো। বুঝতে দুইটা পারছি সূত্র আছে স্যার। না, দুইটা সূত্র শিখেছি, একটা এ এর সাপেক্ষে বি, একটা বি এর সাপেক্ষে। এ এর সাপেক্ষে বি হলে আগে এ থাকবে, বি এর সাপেক্ষে এ হলে আগে বি থাকবে। স্যার আরেকটা কোশ্চেন আছে। বলেন বলেন। স্যার যদি বলে যে ইংরেজি বর্ণমালা থেকে মানে স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা কত, তখন কি স্বরবর্ণ তো 5টা, তখন কি 5/, মানে 26। 26 লিখবো না? হ্যাঁ হ্যাঁ। আর যদি বলে যে মানে স্বরবর্ণ না পাওয়ার সম্ভাবনা, তখন 21/26 লিখবো। হ্যাঁ, কিন্তু 1 - 5/26 লেখার পরে লিখতে হবে 21/26। এই যে ওয়ান মাইনাস লেখার অভ্যাসটা করতে হবে, নাহলে অন্যান্য অঙ্কে গিয়ে ভুল। এইটাই তো বুঝলা যাই। ওয়ান মানে হচ্ছে মোট সম্ভাবনা। হ্যাঁ, বুঝতে পারছি ভুলবেন তো, স্যার। ভুলবেন, শিখবেন, এই জন্যই তো ক্লাসগুলো রেকর্ড রাখা হয়, যখন ভুলে যাবেন একবার করে ক্লাসগুলো আবার দেখবেন। হুম, ঠিক আছে তাহলে, হ্যাঁ স্যার রাখি। বলেন। আহ, ঘটনা স্যার গটা অথবা না ঘটার সম্ভাবনা সবসময় কি যোগফল 1 হবে হ্যাঁ হ্যাঁ, ওটার? ঘটা এবং না ঘটা, ঘটবে 1/6, ঘটবে না 5/6, তাহলে দুটা জোন যোগ করলে 1। বুঝতে পারছি স্যার। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।